দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ইয়েস টু পলিটিক্সে, যেখানে আমরা রাজনীতিকে দেখি নতুন প্রজন্মের প্রশ্ন দিয়ে, যেখানে আমরা রাজনীতিকে দেখি নতুন প্রজন্মের চোখ দিয়ে। ইয়েস টু পলিটিক্স, যেখানে আমরা প্রশ্নের উত্তর খুঁজি শুধুমাত্র ভোটের জন্য নয়, ভবিষ্যতের জন্য। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমাদের এই বিশেষ আয়োজনে দর্শক আজ যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থী তানভীর আল হাদি মায়েদ। স্বাগত আপনাকে মায়েদ আমাদের এই বিশেষ আয়োজনে ইয়েস টু পলিটিক্সের এই আয়োজনে। আমরা বলতে চাই ইয়েস টু পলিটিক্স, যখন আমরা এই বাক্যটি বলি আপনার কাছে কি মনে হয় মায়েদ? ধন্যবাদ যমুনা টিভিকে আমাকে আজকে এখানে নিয়ে আসার জন্য। আসলে আমাদের যে প্রজন্ম, সেই প্রজন্ম কিশোর বয়স, যুবক বয়স বা তরুণ বয়সে আমরা আমাদের সিনিয়রদের কাছে, জ্যেষ্ঠদের কাছে রাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য শুনতাম। তার মধ্যে একটা ছিল যে একসময় রাজনীতি ভালো ছিল, এখন ভালো না, এখন খারাপ। আমার বাবা বা আমার পরিবারের যারা ছিলেন, আমি তাদের কাছ থেকে অনেকবার এই ধরনের কথা শুনেছি। এবং আমাদের যে ফেসবুক আছে, ফেসবুকে আমাদের প্রজন্মের অনেকের পলিটিক্যাল ভিউজ এই অপশনটাতে লেখা থাকতো আই হেট পলিটিক্স, রাইট। তো আমি নিজে আমার ফেসবুক প্রোফাইলে লেখা ছিল ন্যাশনালিস্ট, কিন্তু আমি আমার ফেসবুকের লিস্টের অনেকের পলিটিক্যাল ভিউজ দেখেছিলাম আই হেট পলিটিক্স লেখা ছিল। তো এই বিষয়টা আমি হয়তো কলেজ জীবন থেকেই প্রত্যক্ষ করেছি বা আইডেন্টিফাই করেছি যে একটা বড় অংশ এইসব বিষয়ে পলিটিক্স নিয়ে অনেক অপছন্দের তালিকায় তাদের। কিন্তু আসলে আমি যখন স্কুল বয়সে বা কলেজ বয়সে যে নির্বাচনগুলো হতো, তখন দেখতাম যে পলিটিক্যাল আইডেন্টিটির লোকেরা কিন্তু অনেক বেশি গুরুত্ব পেয়ে থাকে মিডিয়ার কাছে এবং সমাজের কাছেও। কিন্তু আবার দেখতাম যে মানুষ পলিটিক্সটাকে হিট করছে, আমার মতো যে যার প্রয়োজনীয়তা অনেক বেশি কিন্তু তারা অপছন্দ করছে। এই দ্বান্দ্বিক অবস্থানটা আমার কাছে অনেকটা অকওয়ার্ড বা অযৌক্তিক মনে হতো। তো সেখান থেকে আমার ইয়েস টু পলিটিক্স আমার কাছে যেই প্রজন্ম যারা আই হেট পলিটিক্সটাকে ধারণ করতো, তারা হয়তো এখন ইয়েস টু পলিটিক্সের দিকে যাওয়ার একটা সময়। এবং বাংলাদেশে বর্তমানে একটা রাজনৈতিক পরিবেশ যেটা বিরাজ করছে গত 17 বছরের চাইতে সম্পূর্ণ উল্টো একটা রাজনৈতিক পরিবেশ। এবং আমরা মনে করি এটা একটা গণতন্ত্রের জন্য একটা ইতিবাচক পরিবেশ। এবং এর মাধ্যমে আপনাদের যে আজকের প্রোগ্রাম, সেই প্রোগ্রামের নামের সাথে আসলে আমাদের প্রজন্মের পরিবর্তনের একটা হাওয়া আমি অনুভব করি। দারুণ, আমি শুনতে খুব ভালো লাগছিল। তবে রাজনীতির এই ক্ষেত্রটাতে আমরা যখন ছাত্র রাজনীতি নিয়ে কথা বলি মায়েদ, তখন আসলে দুটি প্রসঙ্গ আসে যে আপনি কি আসলে রাজনীতির ছাত্র, নাকি ছাত্রর মাধ্যমে পরিচালিত হয় রাজনীতি, কোনটা আসলে? আসলে আমি কলেজ জীবন থেকে সিদ্ধান্ত নিই যে আমি রাজনীতির সাথে যুক্ত হব। আচ্ছা। এবং আমি সবসময় নিজেকে একটা পলিটিক্যাল এরিয়ার মধ্যে দেখতাম, যে আমার আশেপাশে যা হচ্ছে, যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কোনো না কোনোভাবে পলিটিক্সের দ্বারা প্রভাবিত বা নিয়ন্ত্রিত আমার মনে হতো আর কি। তো আমি সবসময় রাজনীতি শেখার চেষ্টা করতাম। শিক্ষার্থী পরিচয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি আমার রাজনৈতিক পরিচয়টাকে বা সচেতনতাটাকে, বিশেষ করে পরিচয়টা তো ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি রাজনৈতিক সচেতনতাটাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখি। আমি একটু দুটা বিষয় মায়েদ আপনার কাছ থেকে জানতে চাই। প্রথমত হচ্ছে রাজনৈতিক সচেতনতা শব্দটা আপনি যখন বললেন, তখন ব্যাপারটা এত ছোট শব্দ, কিন্তু এর প্রগাঢ়তা, এর ব্যাপ্তি, পরিসর এত বড়, এত বিশাল। সেখানে আসলে নিজেকে জড়িত করা একটা দারুণ সাহসের ব্যাপার। আপনি সেই সাহসটা করেছেন। সেই সাহসটা কি হুট করে এরকম চলে আসলো, নাকি আপনি ছোট সময় থেকেই ভেবেছেন যে আপনি আর কিছু না, আপনি রাজনীতিটাই করতে চান? এটা একটা বলবেন যে আপনি ঠিক কখন রাজনীতির সাথে নিজেকে মনে হলো যে আপনাকে যুক্ত করতে হবে। একই সাথে এর পরপরই জানতে চাই আপনার ঠিক বেড়ে ওঠাটা, কেমন করে বেড়ে উঠেছেন, কোথায় পড়াশোনা করেছেন। এই কারণটা হচ্ছে, এই কারণেও জানতে চাই যে সেখানে আসলে রাজনৈতিক আবহটা কতটুকু ছিল, যদি আপনি রাজনীতিটাই করতে চান সেটা, সেই আবহটা কতটুকু আসলে আপনাকে সাহায্য করেছে। প্রথমে তাহলে আমি আমার বেড়ে ওঠাটা সম্পর্কে আমি আপনাদের বলি যে আমার স্কুল এবং প্রাইমারি স্কুল এবং হাই স্কুল দুটোই ছিল আমার এলাকায়। আমার বাড়ি হচ্ছে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে। বানিয়াচং হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গ্রাম। সেই গ্রামের একটা প্রাইমারি স্কুল, আমার বাড়ির পাশে একটা পুকুরের পরই হচ্ছে আমার প্রাইমারি স্কুল, চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি সেইখান থেকে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি। তারপর আমি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই ওই এলাকারই একটা পরিচিত স্কুল, হাই স্কুল, নাম হচ্ছে এলআর সরকারি উচ্চ বিদ্যালয়। সেখান থেকে আমি এসএসসি কমপ্লিট করি। তারপর আমি ঢাকাতে আসি, আদমজি ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হই, একটা অরাজনৈতিক ক্যান্টনমেন্ট এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তো সেখানে কোনো রাজনৈতিক আবহ ছিল না। আমার স্কুল, দুইটা স্কুল এবং কলেজ, কোথাও রাজনৈতিক আবহ ছিল না।
কিন্তু আমার মনে হয় তারপরে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসলাম। কিন্তু আমি আসলে স্কুল জীবন থেকে রাজনীতি নিয়ে অবজারভেশন করতাম এবং আমার বাবার সাথে আমার রাজনীতি নিয়ে আলোচনা হতো। আমরা 2 ভাই 2 বোন এবং আমার মা, আমার পরিবার। তো সেখানে আমার বাবার সাথে খাবার টেবিলে প্রায় রাজনীতি নিয়ে আলোচনা হতো এবং আমার বাবা রাত 10টার পরে যে টক শো হতো বিটিভিতে, তখন বিটিভিটা বেশি চলতো, বিটিভি টক শোটা দেখতেন, রাজনৈতিক টক শো লাল গোলাপ বা এই ধরনের প্রোগ্রামগুলো চলতো আর কি। তো আমি এগুলো প্রায় বাবার সাথে দেখতাম। তো এগুলো আমাকে প্রভাবিত করতো। আমি বাবার সাথে যখন কথা বলতাম, তো বাবা ছিলেন আসলে জিয়াপন্থী লোক, জিয়াউর রহমানকে উনি পছন্দ করতেন এবং বাংলাদেশের রাজনীতির যে পথ প্রদর্শকরা আছেন তার মধ্যে জিয়াকে উনি আলাদাভাবে দেখতেন। সেইখান থেকে আমার জিয়াউর রহমানের প্রতি একটা আলাদা পছন্দের জায়গা তৈরি হয়। আমার বাবা রাজনৈতিক ব্যক্তি ছিলেন না, উনি ইউনিয়ন পর্যায়ে জাতীয়তাবাদী রাজনীতি করেছেন, কিন্তু আসলে এখন বা গত 20 বছর যাবত উনি কোনো রাজনীতিতে যুক্ত নেই। আমার পরিবারের কোনো ব্যক্তি নেতা পর্যায়ে কেউ নেই, কোনো রাজনৈতিক সংগঠনে নেই। তো এক পর্যায়ে আমি যখন কলেজে আসি, আমার কলেজ জীবনটা আমার উপর রাজনীতিতে অনেক বেশি এফেক্ট ফেলে, যদিও আমার কলেজটাও রাজনৈতিক ছিল। আমার মনে আছে আমি ঢাকাতে যখন আসি, আমার পুরো স্কুল থেকে বা আমার আশেপাশে উপজেলা থেকে আমি একা ঢাকাতে আসি। এই ঢাকাতে আসার কারণে আমি পুরো একা ছিলাম, আমার কোনো বন্ধুবান্ধব ছিল না আর কি। ক্যাম্পাসে আমি অনেকক্ষণ মানে কলেজ ক্যাম্পাসে আমি দীর্ঘদিন কোনো বন্ধু ছাড়া আমি একাই চলাফেরা করতাম, শুধু সবার সাথে পরিচয় রাখতাম। তো সেই সময় আমি আমার মেসেজে ছিল সেখানে আমি একাই থাকতাম। সেই মেসে আমি যে রাজনীতি নিয়ে খোঁজখবর রাখতে গিয়ে আমার মনে হয়েছিল যে আমি আমার ভবিষ্যৎ পেশা হিসেবে কোন জায়গায় যেতে চাই। তো যখন আমি এই প্রশ্নের উত্তর খুঁজতে যাই, তখন আমার মনে হয় যে আসলে আমার কোনো পেশাই আমার ভালো লাগতেছে না, যে 8টা থেকে 10টা ডিউটি করা আমার কখনোই পছন্দের মধ্যে পড়তেছে না, যে আমি কখনোই ডিউটি করব বাধা ধরা। তো আমার মনে হয়েছে যে আমার আসলে রাজনীতি করার ইচ্ছা হয়তো আমার আছে। তো আমি নিজেকে অনুসন্ধান করার পরে আমার এক সময় আমার মনে হয় যে আমার রাজনীতি করা উচিত, এইখানে হয়তো আমার ভালো করার সুযোগ বা আমার ইচ্ছা আছে রাজনীতি করার। তারপর আমি সিদ্ধান্ত নিই যে আমার আসলে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে এবং সেখানে গিয়ে রাজনীতি করতে হবে। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিই এবং আমার সম্পূর্ণ চিন্তাই ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব এবং সেখানে রাজনীতি করব। কারণ আমি ওই সময় জানতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করলে বা ডাকসু বিষয় একটা ছিল, যে ছাত্র রাজনীতির সাথে জড়িত হলে বহুদূর যাওয়ার, রাজনীতিতে ভালো করার সুযোগ আছে। কোন সেশনের শিক্ষার্থী? আমি হচ্ছে 58 সেশন। আমি বর্তমানে মাস্টার্সে আছি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। মানে 2019 সালে আমার ক্লাস শুরু হয়। আচ্ছা, জেনে খুব ভালো লাগলো। এবং আপনি যখন আপনার প্রাইমারি স্কুলের বর্ণনাটা দিচ্ছিলেন, এত দৃশ্যমানভাবে মনে হচ্ছিল যে মানে আমি দেখতে পাচ্ছি যে পুকুরের পরে আপনার যে প্রাথমিক বিদ্যালয়ের কথা বলছিলেন, আমাদের সবার জীবনেই সেটা অবশ্যই বিশেষ। মায়ের একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে রাজনৈতিক একটি সচেতনতা আপনার মধ্যে তৈরি হলো এবং একটি আপনি বরং এটা আক্ষেপ বলবো না, একাকিত্বর জায়গাটাই বলবো, যে ঢাকায় এসে আপনাকে দীর্ঘ একটা সময় সংগ্রাম করতে হয়েছে যে নিজের সাথেই নিজের বন্ধু খোঁজার জন্য, এবং আপনি একটা সময় মানে এটা একটা স্ট্রাগল পিরিয়ডও থাকে হয়তো ঢাকায় যারা নতুন আসেন ঢাকার বাইরে থেকে, সেই স্ট্রাগল পিরিয়ডটাও আমি আসলে আপনার কথার মাধ্যমে দেখতে পাচ্ছিলাম। এত কিছুর মধ্যে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে একটু আসতে চাই, সেখানে এই যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, সেই ছাত্র সংসদ নির্বাচনে কেন মনে হলো যে আপনি সেখানে প্রতিনিধিত্ব করবেন? এবং আমি কয়েকদিন আগেও হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বেশ কিছু রাজনৈতিক বা একটা ফ্যাসিজমের বিরুদ্ধে আপনার যে প্রতিবাদী অবস্থান সেটিও দেখতে পাচ্ছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, বেশ কিছু ছবির মাধ্যমে যে আপনি সেখানেও বেশ সক্রিয় ছিলেন। মানে এই সক্রিয় থাকার কারণেই কি মনে হলো যে না, এখন ডাকসুতে নির্বাচনও করা দরকার? না আসলে আপনি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এই শিক্ষার্থীদের সংকটগুলো আপনি জানেন, ম্যান্ডেটগুলো আপনি জানেন, সেটা বাস্তবায়ন করতেই আপনি আসলে এখানে প্রার্থী হিসেবে নিজেকে নিয়ে এসেছেন? আসলে প্রথমে যদি আমি বলি যে একজন ছাত্রদল কর্মী হিসেবে আমি একটা লাইন বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যারা ছাত্রদলের পক্ষ থেকে রাজনীতি করছি, তারা ডাকসু হোক বা না হোক আমরা রাজনীতি করব। ডাকসু না হওয়ার যখন সম্ভাবনা ছিল তখন আমরা রাজনীতি করেছি। এখন যদি পরবর্তী ডাকসুর দিকে যদি আগায়, মানে পরবর্তী বছরগুলিতে, তাহলে আমরা রাজনীতি করব, না হলেও আমরা রাজনীতি করব। মানে আমাদের লক্ষ্যই হচ্ছে রাজনৈতিকভাবে নিজেদের পরিচালিত করা, রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেদের ইনভলভ রাখা। আমার কথা যদি বলি কেন আমি ডাকসুতে নির্বাচন করছি, তার উত্তর হবে যে আমার যে রাজনৈতিকভাবে যে কর্মকাণ্ড, আমি গত
2019 সালে যখন আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসি তখন কিন্তু 18 সালের 30 ডিসেম্বর নির্বাচন হয়। তার 15 দিন পরে ঠিক 14 জানুয়ারি আমার ক্লাস শুরু হয়। আমি তখন থেকে ছাত্রদলের রাজনীতিতে জড়িত হই। তখন থেকে শিক্ষার্থীদের নিয়ে কথা বলি, গণতন্ত্রের জন্য কথা বলি, শিক্ষার্থীদের সকল বিষয়ে আমি সক্রিয় ছিলাম। এখন যখন ডাকসু এসেছে তখন আমার মনে হয়েছে যে একজন আমি কিন্তু একটা রাজনৈতিক সংগঠনের কর্মী হিসেবে কথা বলি, সেখানে আমার একটা প্রশাসনিক ফোরামে যাওয়ার কোনো সুযোগ আমার ছিল না, হয়তো না ডাকলে আমার যাওয়ার সুযোগ ছিল না। আমি শুধু বাইরে রাস্তায় প্রতিবাদ করতে পারতাম, রাজপথে প্রতিবাদ করতে পারতাম। কিন্তু এখন যদি আমি নির্বাচিত হতে পারি আমার মনে হয়েছে আমি একটা প্রশাসনিক একাডেমিক ফোরামে গিয়ে আমি প্রত্যক্ষভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারি। সেখান থেকে আমার মনে হলো যে আসলে ডাকসুর মতো একটা নির্বাচনী প্ল্যাটফর্মে আমার অংশগ্রহণ করা উচিত, যেহেতু আমার একটা দীর্ঘ রাজনৈতিক চিন্তাভাবনা আছে। এর বাইরেও যদি আসলে রাজনৈতিক সংগঠনের দিক থেকে দেখি তাহলে এই ধরনের একটা নির্বাচিত ফোরামে কাজ করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমার সাংগঠনিকভাবে কিন্তু আমাকে সহায়তা করবে, আমাকে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করবে পার্টির কাছে। সেই উভয় জায়গার কারণেই আমি আসলে উভয় দিক থেকে বিবেচনা করে আমি ডাকসুতে কাজ করার জন্য নিজের সিদ্ধান্ত নিয়েছি। আপনি সিদ্ধান্তটা যখন নিলেন আমি আপনাকে কিছুটা হতাশ করতে চাই। এই হতাশার জায়গা হয়তো আমার চেয়ে আপনার অনেক বেশি। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলি সেটি আমাদের অনেক গৌরবের, কারণ বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অন্যরকম একটা সম্পর্ক, ওতপ্রোতভাবে সম্পর্ক। বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ কিংবা 24-এর যে গণঅভ্যুত্থানের আন্দোলন, সব জায়গাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপস্থিতি, অবদান এত বিশাল, এত প্রকট, সেটি আলাদা মাত্রা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দান করে। সেই দান করার ক্ষেত্রে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এত কিছু দিয়ে গেল তখন আমাদের আসলে সাধারণ নাগরিক হিসেবে প্রশ্নই জাগাতে ইচ্ছে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা কী দিতে পেরেছি। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে ঢাকার বাইরে থেকে এসে একটা নানান সংকটের মধ্যে জড়িত হয়। তার আবাসন সংকট, গেস্ট রুম, গণরুম কালচারের যেটা অভ্যস্ততা সেটা, এবং একই সাথে এখানের খাবারের মান, বিশেষ করে হলগুলোর খাবারের মান, এবং বাইরেও যে সমস্ত ক্যাম্পাসের মধ্যে খাবারগুলো রয়েছে সেই খাবারের মানগুলো যথেষ্ট প্রশ্ন আছে। একই সাথে একাডেমিক কার্যক্রম, সেটি নিয়ে দারুণ প্রশ্ন আছে। আপনাদেরই আরও একজন সহকর্মী হয়তো অন্য কোনো প্ল্যাটফর্মের 2022-এও একটি আন্দোলন করেছিলেন, রেজিস্ট্রার্ড ভবনের সামনে লাঞ্চের পরে আসেন। সেই দৌরাত্ম্য, লাল ফিতার সেই দৌরাত্ম্য, লাল বিল্ডিংয়ের সেই দৌরাত্ম্যটা এখন পর্যন্ত কমেনি। খুবই হতাশাজনক মায়েদ। আপনি এইগুলো সব কিছুই জানেন এবং প্রত্যেকটারই ভুক্তভোগী হয়তো আপনি নিজেও। এত কিছু জেনে, এত কিছু বুঝে আসলে কি এইটা মানে সম্ভব হবে আপনাদের দ্বারা? আপনারা কি পারবেন? প্রথমে যেটা বলি যে আপনি দীর্ঘ সংগ্রামের কথা বলেছেন, সেখান থেকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি পেয়েছে। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছু চায় না, শুধু জাতির জন্য, দেশের জন্য আমরা কিছু একটা দিতে চাই। সেই স্পৃহা আমাদের মধ্যে আছে, কিন্তু কোনো পাওয়ার চাওয়া আমাদের মধ্যে নেই। কিন্তু সে তো তার স্বাভাবিক শিক্ষা জীবনটা চায়, সেটাই তো ব্যাহত হয়। শুধু আমাদের এটাই চাওয়া যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে পরিবেশ, সেটা আমরা যে শিক্ষার জন্য এসেছি জি, সেটা যেন নিশ্চিত হয়। সেটা আমরা প্রশাসনের কাছ থেকে চাই, আমরা সরকারের কাছ থেকে চাই যারা আসবে, এবং আমাদের যে স্বায়ত্তশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই স্বায়ত্তশাসন যাতে বজায় থাকে, আমাদের চাওয়া এতটুকুই। কিন্তু জাতির কাছ থেকে অনেক বৃহত্তর পরিসরে কোনো চাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আছে বলে আমি মনে করি না। আমরা প্রতিষ্ঠার 104 বছর এবং আমার স্বাধীনতারও দীর্ঘ সময় পেরিয়ে গেছে, কিন্তু তারপরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট এবং খাদ্য সংকটের সমাধান করতে পারিনি। এই দুটা সমস্যা নিয়ে আমাদের সম্ভবত প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের স্ট্রাগল করতে হচ্ছে, আমাদের কথা বলতে হচ্ছে, কিন্তু আমরা এই দুইটাই পারছি না। এখন আমরা যদি একাডেমিক ক্যাম্পাস হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গবেষণা কিভাবে হবে, শিক্ষা কিভাবে হবে, শিক্ষার প্রদানের ব্যবস্থাটা কেমন হবে, শিক্ষক নিয়োগের বিষয়টা কেমন হবে, একজন শিক্ষার্থী তার ভর্তি প্রসেসটা কতটা সহজে পার করতে পারবেন, কিংবা তার যে প্রশংসাপত্র কিংবা তার সার্টিফিকেট উত্তোলনের যে বিষয়গুলো, এগুলো কতটা সহজভাবে করতে পারবেন, এই সবগুলো বিষয় তো আরও পরবর্তী আলোচনা। কিন্তু আপনি যদি একজন শিক্ষার্থীকে ভালো খাবার না দিতে পারেন, তাকে মৌলিক ব্যাপারগুলো 6 থেকে 7 ঘন্টা ভালো ঘুমের ব্যবস্থা না করতে পারেন, তাহলে আপনি তাকে দিয়ে কি গবেষণা করাবেন? সেই গবেষণার জন্য আরও প্রয়োজন আপনার ফান্ডিং, টাকা পয়সা। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা জাতির জন্য বৃহত্তরভাবে যতটুকু স্যাক্রিফাইস করেছে, তাদেরকে দিয়েছে, সেই তুলনায় শুধু নিজের বেসিক শিক্ষার জন্য যা প্রয়োজন সেটুকু তারা পায়নি। বৃহত্তরভাবে আমরা জাতির কাছে কিছু চাই না, কিন্তু আমরা অবশ্যই প্রশাসনের কাছে চাই যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীরা তাদের শিক্ষার যে সুযোগ, অধিকার
এবং তাদের মেধার যে বিকাশ, সেই বিকাশের জন্য যা যা প্রয়োজন অন্তত পক্ষে সেইটুকু যাতে নিশ্চিত করা হয়। আপনারা পারবেন প্রশাসনকে চাপ দিতে, যে প্রশাসন একটা দারুণ সিন্ডিকেট মেনটেন করে এই বিশ্ববিদ্যালয়ে, এবং যে প্রশাসন মেনটেন করে একজন মিডলম্যান হিসেবে একটা রাজনৈতিক প্রভাব, তার নিচে থাকে একটা বড় ধরনের সিন্ডিকেট, তার উপরে থেকে রাজনৈতিক প্রভাব প্রশাসনের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের, এগুলো আপনার সব কিছুই জানা, সব কিছুই নখদর্পণে মুখস্থ, কিন্তু সেই প্রশাসনকে আপনারা চাপ দিতে পারবেন, বলতে পারবেন যে আপনি একজন প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদাভাবে তার বেসিক জিনিসটা নিশ্চিত করেন। নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমাদের আসলে কথা বলার বা কথার শক্তিটা অনেক বেশি থাকবে বলে আমি মনে করি। সেখান থেকে আমরা অবশ্যই কথা বলবো এবং চাপ প্রয়োগ করব। এবং আপনি রাজনৈতিক প্রভাবের কথা বলেছেন কিংবা সিন্ডিকেটের কথা বলেছেন, 5 আগস্টের পরে শেখ হাসিনার মতো একটা শক্তিশালী ফেসিস্ট বিদায়ের পরেও যে কোনো রাজনৈতিক সংগঠনের মদদে যদি কেউ কোথাও সিন্ডিকেট প্রভাব তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত করতে চায়, তাহলে আমরা মনে করি তার পরিণাম অত্যন্ত খারাপ হবে। এবং আমরা একটা রাজনৈতিক সংগঠন হিসেবে, একটা রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে আমরা কখনোই সেই প্রভাবক হিসেবে কাজ করতে চাই না। কোনো সিন্ডিকেট আমাদের শক্তি ব্যবহার করে, আমাদের ক্যাপাসিটি ব্যবহার করে নিজের স্বার্থ হাসিলের কোনো সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবে না বলে আমি শিক্ষার্থীদের কাছে ওয়াদা করছি। কিন্তু আমরা আগের উদাহরণগুলো যেগুলো দেখেছি, এত বেশি কষ্টদায়ক, এত বেশি তিক্তমায়েদ, যে রাজনৈতিক সংগঠনগুলো যখন এই দায়িত্বের জায়গাতে আসে, আমরা আবারও শব্দটা বলছি দায়িত্ব, যদিও তারা মনে করে ক্ষমতা, যখন ক্ষমতায় আসে তখন সেটির অপব্যবহার করে এই দায়িত্বটাকে, এবং সাধারণ শিক্ষার্থীদেরকে বাধ্য করে হল থেকে তাদের নিজস্ব দলীয় কার্যক্রমে নিতে। আপনারাও কি তাই করবেন? এটা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবং বাংলাদেশ আপনারা যে শুরু করবেন না তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি হচ্ছে আপনার গ্যারান্টি তো কোনো কিছুরই নাই, কিন্তু আমরা শিক্ষার্থীদের কাছে গত 1 বছর নিজেদের উপস্থাপন করেছি। আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রত্যেকটা হলে আমাদের কর্মীরা শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছে। আমরা তাদের কাছে কমিটমেন্ট দিয়েছি যে ছাত্রলীগ ধারায় যে রাজনীতি, সেই রাজনীতি কখনোই চালু হবে না। আমরা তাদের কাছে সেই উদাহরণ উপস্থাপন করেছি যে আমাদের আচরণের মাধ্যমে। দেখুন, আমরা সাম্প্রতিক সময়ে হলগুলিতে আমাদের কমিটি প্রদান করেছি, অধিকাংশ হলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটিকে আন্তরিকতার সাথে শিক্ষার্থীরা গ্রহণ করেছে। আমরা প্যানেলের মাধ্যমে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছি। সেই সব কিছু মিলিয়ে এবং গত 17 বছর কিন্তু ক্যাম্পাসের সবচেয়ে নির্বাচিত ছাত্র সংগঠনের কর্মীরা ছিল জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরা, এবং সেই নির্যাতিত কর্মীদের মাধ্যমেই ক্যাম্পাসে আবারও ওই ধরনের নির্যাতন বা অপসংস্কৃতি ফিরে আসবে, সেটা আমরা কখনোই স্বপ্নেও ভাবি না এবং আমাদের দ্বারা শিক্ষার্থীরা প্রত্যাশাও করে না। আমরা মনে করি শিক্ষার্থীরা বিশ্বাসও করে যে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরা যেভাবে নির্যাতিত হয়েছে, সেই জায়গা থেকে তারা আবার কখনো নির্যাতক হবে না। এবং আমাদের আচরণের দ্বারা গত 1 বছরে আমরা শিক্ষার্থীদের কাছে সেই বিশ্বাসযোগ্যতার জায়গায় যেতে পেরেছি। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আবারও যে ভয়ের সংস্কৃতি, গেস্ট রুম, গণরুমের সংস্কৃতি, জোর করে পলিটিক্যাল প্রোগ্রামে নিয়ে যাওয়ার সংস্কৃতি, সেই সংস্কৃতি ফিরে আসার কোনো সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ধারা কখনোই সম্ভব নয় বলে শিক্ষার্থীরা বিশ্বাস করে। এবং এর বাইরেও যদি আমি আবার একটা বিষয় বলি, আপনারা শুধু আমাদের উপর একটা সংগঠনের উপর নির্ভরশীল থাকা কখনোই উচিত না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে একটা গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। যদি শিক্ষার্থীদের কথা বলার সেই স্পেস থাকে, একাধিক রাজনৈতিক সংগঠন যদি সক্রিয়ভাবে কাজ করতে পারে, তাহলে কিন্তু একটি রাজনৈতিক সংগঠনের কখনোই স্বৈরাচারী হওয়ার সুযোগ নেই। তার মানে আপনি কখনোই মনে করবেন না ছাত্রদল নিয়ে আসবে কিনা। আপনার প্রশ্ন করা লাগবে ফার্দার যে অন্যান্য সংগঠন সেটা প্রতিরোধ করবে কিনা, অথবা অন্য সংগঠন যদি নিয়ে আসতে চায় তাহলে ছাত্রদল প্রতিরোধ করবে কিনা, যাতে আপনার গণতান্ত্রিক পরিবেশের দ্বিপাক্ষিকতা বজায় থাকে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুনর্বার কখনোই ওই ধরনের অপসংস্কৃতি ফিরে আসবে। তার মানে আপনার কখনোই প্রশ্ন করা উচিত না একটা সংগঠনকে, আপনার সব সংগঠনকে প্রশ্ন করতে হবে যে আপনারা এটা ফেরত নিয়ে আসবেন কিনা, এবং সেটা ফেরত যদি আসতে চায়, কেউ নিয়ে আসতে চায়, তাহলে আপনারা সেখানে বাধার সৃষ্টি করবেন কিনা। সেই শক্তিটা সবার কাছেই সঞ্চার রাখতে হবে। সঞ্চার রাখার ক্ষেত্রে আরেকটা প্রসঙ্গ সবসময় আসে শিক্ষার্থীদের প্রেক্ষাপটে। ওনারা ভীত সন্ত্রস্ত হন যখন একটা সংস্কৃতি চালু হয়, সেটা হচ্ছে চাঁদার সংস্কৃতি। একটা দীর্ঘ সময় এর আগের যারা শাসনে ছিলেন তারা দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলতেন। আপনারাও কি চাঁদা তুলবেন? ছাত্র সংগঠন হিসেবে, ছাত্রদলের কর্মী হিসেবে এবং একজন আমি কিন্তু বিজয় একাত্তর ছাত্রদলের আহ্বায়ক, মানে এবং এর কারণেই কিন্তু আসলে খাবারের মানগুলো আসলে সম্পর্কযুক্ত। সেই দায়িত্বশীল জায়গা থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমার সেটা উত্তর করা উচিত শিক্ষার্থীদের প্রতি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যা চিন্তা করে তার যে ইমপ্লিমেন্টেশনটা, সেটা শুরু হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে।
আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণগুলো হচ্ছে সবচেয়ে শক্তিশালী হাব রাজনীতির জন্য। এবং জাতীয়তাবাদী ছাত্রদল যা চিন্তা করবে তার প্রথমে ইমপ্লিমেন্টেশন কিন্তু শুরু হবে এই ক্যাম্পাসগুলো থেকে। জি, আপনি গত 1 বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্রদলের কর্মী, জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মীদের যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে তার একটা উত্তর আপনি পাবেন যে চাঁদাবাজি করে রাজনীতি করার বা ক্যান্টিনে ফাও খেয়ে রাজনীতি করার মানসিকতা ছাত্রদলের কর্মীদের মধ্যে আছে কিনা। যদি কোনো কর্মীর থাকে তাহলে ছাত্রদল সেটা স্পেস দিচ্ছে কিনা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যেই নিজেদের সংশোধিত ধারায় যে রাজনীতি, সেই রাজনীতিতে চাঁদাবাজদের কখনোই কোনো স্পেস দেয়নি। গত 1 বছর যাবৎ আমরা সেটা দেখেছি এবং আমাদের সেই ধারা অবশ্যই আমাদের তৃণমূল পর্যন্ত পৌঁছাবে। এবং আপনারা যে সংশয় আছে যে ক্যাম্পাসে আবারও কখনো হলগুলোতে দখলদারিত্বের রাজনীতি, চাঁদাবাজি রাজনীতি, ক্যান্টিনে ফাও খাওয়ার রাজনীতি, দোকান থেকে চাঁদা তোলার রাজনীতি, এইগুলো ফিরে আসবে কিনা, আমরা মনে করি এইসব বিষয়ে আর কোনো সন্দেহ রাখার কোনো কারণ নেই। আচ্ছা, সন্দেহ যখন থাকবে না তখন একটা বিষয় একটু আমি বলতে চাই, যেটি হচ্ছে যে আপনার ঠিক 100 দিনের যে কার্যক্রমের মধ্যে সেখানে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা এবং প্রান্তিক শিক্ষার্থীদের যে অধিকারের বিষয়গুলো সেগুলো আসলে কিভাবে নিশ্চিত করবেন সেটি যদি একটু আমাদেরকে বলতেন ছোট করে। আমরা ক্যাম্পাসে এখনও প্রথম শ্রেণীর শিক্ষার্থী, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর প্রথা আমরা মনে করি চালু আছে এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে আপনি প্রান্তিক যে শিক্ষার্থী এবং নারী শিক্ষার্থীদের রাখা যায়, এইটা আসলে বিলুপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্রের সাথে কখনো এটা যায় না, কিন্তু না যাওয়ার পরেও নারী শিক্ষার্থীদের জন্য নানা ধরনের সমস্যা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে। প্রান্তিক শিক্ষার্থী এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা আছেন তাদের জন্য এই সমস্যা আছে। আমরা বলেছি আমাদের 10 দফা ইশতেহারের মধ্যে কিন্তু আমরা সেগুলোকে ফোকাস করেছি আলাদা আলাদা পয়েন্টে। এবং নারী শিক্ষার্থীদের জন্য আপনি অনেক কিছু হাস্যকর অযৌক্তিক কিছু নিয়ম নারী শিক্ষার্থীদের হলগুলোতে আছে। নারী শিক্ষার্থীদের রাত্রে 2টার পরে তাদের ফ্লোর লক করে দেওয়া হয়, মানে একটা খাঁচার মতো। সন্ধ্যার পরে আমরা মুরগিদের একটা খাঁচায় আপনি নিয়ে নেন, আর এখানে নারীদের রাত্রে 2টার পরে আর তারা বের হতে পারবে না তাদের নিজের ফ্লোর থেকে। কারণ সেই ফ্লোরে যদি 2টা-3টার সময় রাত্রে অগ্নিকাণ্ড হয়, দুর্ঘটনা ঘটে কিংবা ভূমিকম্প হয়, তাহলে কি হবে? আপনি 5টা ফ্লোর আছে, আপনি কয়টার তালা খুলবেন, কয়টার শিক্ষার্থী আপনি বাইরে নিয়ে যাবেন? এটা তো খুবই ফানি একটা বিষয়। কেন একটা শিক্ষার্থীর, এটা নারী শিক্ষার্থীর মনে হতে পারে না যে আমি রাত্রে 2টার সময় আমি একটু করিডোরে হাঁটবো, একটু হল মাঠে যাবো, তার ইচ্ছা হতে পারে না? যেতে পারে। আমরা দুজন গান করবো, একটা গল্প করবো, যাবো। তো সেই স্বাধীনতা তাদের দিতে হবে, আমরা সেই স্বাধীনতা নিশ্চিত করব। আপনি আরও কিছু সমস্যা আছে, আর যদি বলতে হয় সমস্যার কথা অনেক বলতে হবে। এর মধ্যে আরও কিছু বলি, যেমন করেন আমাদের ছেলেদের হলে একদম পুরুষ শিক্ষার্থীদের হলে ঢোকার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতাই নেই, যে কোনো হলে ঢুকতে পারে। আমি যদি আমার সাথে অপরিচিত জন নিয়ে ঢুকি, কোনো হলে কেউ প্রশ্ন করবে না যে আপনি হলের কিনা, কোথাও কিনা, আপনার গেস্ট কি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা। কিন্তু নারী হলগুলোতে একজন নারী শিক্ষার্থী তার নিজে ব্যতীত অন্য কেউ ওই হলে প্রবেশ করতে পারে না। সে যদি অনাবাসিক শিক্ষার্থী হয়, তার নিজের, মনে করেন রুকেয়া হলো একজন শিক্ষার্থী কিন্তু সে অনাবাসিক, সেই অনাবাসিক কার্ড প্রদর্শন করে নিজ হলে প্রবেশ করতে পারবে না। মানে তার যদি দুপুর 2টায় ক্লাস থাকে কলাভবন থেকে রুকেয়া হল 1 মিনিটের দূরত্বে, তার যদি মনে হয় যে আমি আজকে আমার হলে খাবো, তাহলে সে ক্যান্টিনে যেতে পারবে না। প্রশাসনিক কাজ ব্যতীত সে ওই হলে প্রবেশ করতে পারবে না। এটা তো কোনোভাবেই হতে পারে না। তো শিক্ষার্থীদের শিক্ষার্থী হিসেবে তাদেরও পুরুষদের সমান অধিকার দেওয়া উচিত। এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড বা আমাদের যে পাহাড়ি জনগোষ্ঠী আছেন তাদের ক্ষেত্রেও ক্যাম্পাসে নানা ধরনের প্রতিবন্ধকতা আছে, তাদের নিরাপত্তার কিছুটা সংখ্যা আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেই বিষয়ে আমরা তাগিদ দেব অবশ্যই। এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা আছেন তাদের শিক্ষার ক্ষেত্রে আরও কীভাবে কাজ করা যায় আমরা সেই রূপরেখা আমাদের ইশতেহারে উপস্থাপন করেছি। শেষ প্রশ্ন মায়েদ, এবং সেটা তাগিদ না, ব্যাপারটা হচ্ছে আপনারা কি প্রশাসনের কাছে চাপ প্রয়োগ করতে পারবেন কিনা? যে সিন্ডিকেটের কথা বললাম, প্রশাসনিক কথা বললাম, রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বললাম, এটা দারুণ একটা চেইন। এই চেইনটাকে ভাঙতে আপনারা চাপ প্রয়োগ করতে পারবেন কিংবা আপনাদের যে ইতিবাচক সমর্থন, শিক্ষার্থীদের সমর্থনে গড়া ইশতেহারের ম্যান্ডেটগুলো, সেগুলো বাস্তবায়নে তাদেরকে চাপ প্রয়োগ করে সেটা আসলে নিতে পারবেন কিনা সেটি জানাবেন। এবং একটি ইতিবাচক লাইন দিয়ে আজকের আয়োজনটি শেষ করতে চাই। আমরা বিশ্বাস করি আমাদের সেই ক্যাপাসিটি আছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত যে কোনো পর্যায়ের প্রশাসনের যে কোনো পর্যায়ে চাপ প্রয়োগ করা। এবং আমরা যদি আমি সব কিছু বাদে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে আমরা বলি, তাহলে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু আমরা নির্ভরশীলতার রাজনীতি করিনি। নির্ভরশীলতা বলতে কোনো শ্রেণীর উপর নির্ভরশীল। আমরা কখনো গেস্ট রুম কোনো রুমের একদল বন্দি শিক্ষার্থীদের উপর নির্ভরশীল ছিলাম না আমার মিছিলের লাইন বড় করার জন্য।
আমরা বিশ্ববিদ্যালয়ের টিচারদের কাছে নির্ভরশীল ছিলাম না কোনো সুবিধা পাওয়ার জন্য, এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারীবৃন্দের কাছেও আমরা কোনোভাবে ছিলাম না দায়বদ্ধ যে ওই হল থেকে ওই দোকান থেকে আমি 500 টাকা পাবো, সুতরাং তার সাথে আমার একটা ভালো সম্পর্ক রাখতে হবে। তার মানে আমরা কারো কাছেই দায়বদ্ধতার রাজনীতি করি না, পুরো ক্যাম্পাস জুড়েই। সুতরাং আমরা যদি পরবর্তীতে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কথা বলতে হয়, আমরা সবার বিরুদ্ধে কথা বলতে পারবো, যে কারো বিরুদ্ধে, সে যে শিক্ষকই হোক, যে প্রশাসকই হোক, যে কর্মকর্তা হোক, যে কর্মচারী হোক। তার মানে আমরা কি নির্বাচনের পরে গাড়ি হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে? নির্বাচনের পরে গাড়ি হওয়া বা বাড়ি হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক যারা ভিপিজিএস এজিএস আছেন, আমরা তাদের ক্ষেত্রে এই ধরনের দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। তাদের যে রাজনৈতিক স্বচ্ছতা আছে, আমরা মনে করি ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যারা নির্বাচিত হবেন তারাও সেই স্বচ্ছতা বজায় রাখবেন। আচ্ছা, ধন্যবাদ মায়েদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। একটা ইতিবাচক লাইন নির্বাচন কিংবা শিক্ষার্থীদের উদ্দেশ্যে। নির্বাচনের জন্য আমি কিছু বলতে চাই না, আমরা নির্বাচনী প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে ভোট চাইব, কিন্তু আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিবেশ এখন আছে, সেই গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য শুধু সাংগঠনিক শক্তির উপর নির্ভরশীল নয়, প্রত্যেকটা শিক্ষার্থীকে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে শক্তিশালী হতে হবে, সরব থাকতে হবে, সচেতন থাকতে হবে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পরিবেশ কখনোই আর নিম্নগামী হবে না। জি, ধন্যবাদ মায়েদ, আপনার প্রতি অনেক শুভাশিস রইল, আপনার জন্য অনেক শুভকামনা রইল। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন। আমরা আপনার কাছ থেকে বিস্তারিতভাবে শিক্ষার্থীদের অধিকার আর নিশ্চিত আপনারা যেগুলো করবেন সেটি আসলে জানতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে এবং যমুনা টিভিকে আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে মনোনীত প্রার্থী তার সাথে, এবং তিনি একটি বিষয় নিশ্চিত করছিলেন যে শিক্ষার্থীদের যে মৌলিক অধিকারগুলো সেগুলো নিশ্চিতে তার দল তার সমর্থিত বা তিনি যদি বিজয়ী হন তিনি আসলে কাজ করে যাবেন। এবং আমরা আরও একবার আপনাদেরকে জানাতে চাই, আমাদের এই আয়োজন থেকে অর্থাৎ ইয়েস টু পলিটিক্স থেকে আমরা শুধুমাত্র প্রশ্নগুলোর উত্তর জানতে চাই, ভোটের জন্য নয়, শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য। এবং সেই আয়োজনে আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদের সবাইকে আরও একবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের বিশেষ আয়োজন ইয়েস টু পলিটিক্স।